আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি এই শীতে সবচেয়ে সেরা স্বাদের একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলে দুধে ভেজানো জামাই আদুরি নকশি পিঠা। নামটা কিন্তু ভীষণ আহ্লাদি, জামাই আদুরি পিঠা। মূলত বাড়িতে নতুন জামাই আসলে এই পিঠাটা বানিয়ে নেওয়া হয় শীতের সিজনে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ, আর বানিয়ে নেওয়াটাও খুবই সহজ। আর এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাওয়ার মতো একটা পিঠা। তো চলুন এই পিঠাটা আজকে আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ পরিমাণে পানি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আমি এখানে আধা চা চামচ পরিমাণে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার পানিটা যখন ভালো মতো বলক চলে আসবে তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে ময়দা। তো এই ময়দাটা এখন আমি তাড়াতাড়ি করে নেড়েচেড়ে একটা খামিরের মতো বানিয়ে নেব বা একটা কাই করে নেব আর কি। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটি করতে হবে, কারণ চুলায় ময়দাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা টেনে নেওয়া শুরু করে দেবে। তো সেজন্য একটু তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে আমি এখানে একটা কাই বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই গরম চুলার উপরেই আমি রেখে দেবো এই ময়দাটা বা এই খামিরটা, যেন এটা ভালো মতো একটু সেদ্ধ হয়ে যেতে পারে। তো 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, অবশ্যই চুলার আঁচটা বন্ধ করে দিয়ে। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। ততক্ষণে কিন্তু ময়দার এই যে একটা কাই বানিয়ে নিয়েছি এটা কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে গরম ভাপে থেকে। তো এবার এটাকে নামিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। একটু ঠান্ডা করে নিতে হবে, তবে খুব বেশি ঠান্ডা না, হাতে সয় এমন করে নিলেই কিন্তু চলবে। তো একটা পাশে রেখে দিলাম। আর এদিকে একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এই ডিমটা কিন্তু পিঠা বানানোর কাজে আমাদের প্রয়োজন হবে। তো ডিমটাকে আমি একটু ফেটিয়ে তারপর রেখে দেবো। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা পাশে রেখে দিচ্ছি। আর এইদিকে আমাদের যে কাইটা এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে এসেছে, হাতে সয় এমন গরম আছে এখনও। তো এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হবে আর খেতেও ভালো লাগবে। তো এবার আমি এটাকে মাখিয়ে একটা নরম একটা তুলতুলে খামির বানিয়ে নিতে হবে। তো এটাকে একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু মাখিয়ে নিতে হবে। এখনও কিন্তু ভালোই গরম আছে, মানে হাতে সওয়া যায় এমন একটু গরম আছে। তো এটাকে ভালো মতো মাখিয়ে না নিলে কিন্তু হবে না, আর একটু গরম থাকা অবস্থাতে মাখিয়ে নিতে হবে, এই জন্যই যেন এটা খুব তুলতুলে হয়ে যায়। কারণ ঠান্ডা হয়ে গেলেই কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আপনি যতই এটাকে মাখিয়ে নেন না কেন আর কিন্তু নরম হবে না। একটু গরম থাকা অবস্থায় আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। যখন এটা মানে মাঝ পর্যায়ে এসে গেছে, পুরোপুরি মাখিয়ে নেওয়া হয়নি এখনও, একটু নরম হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিম। সেই যে ডিম রেখেছিলাম আমি, সেই ডিমটা থেকে আমি বেশি অর্ধেকটা নিয়ে নিয়েছি এই খামিরের মধ্যে, আর বাকিটা লাগবে না এখানে। তো এখানে দিয়ে তারপর ভালো মতো মাখিয়ে একটা খামির আমি এখন বানিয়ে নিচ্ছি। আর এই খামিরটা কিন্তু খুবই তুলতুলে হবে, যত বেশি তুলতুলে হবে পিঠাটাও কিন্তু ততটাই নরম আর তুলতুলে হবে। তো দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে যদি হাতে একটু বেশি মানে আঠালো লাগে তাহলে হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নিতে পারেন। আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, সেটা আর দেখাইনি। তো দেখুন এখানে একটা খামির বানিয়ে নিয়েছি, একদম নরম, একদম তুলতুলে, একদম পারফেক্ট একটা খামির কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো এটাকে একটা পাশে আমি এখন রেখে দিচ্ছি। আর এদিকে আমি দেখাচ্ছি আমি যে নকশি পিঠাটার নকশাটা করব, সেই যেই সাজগুলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। মূলত এই জামাই আদুরি পিঠাটা কিন্তু অনেক ধরনের ডিজাইন হয়ে থাকে, যার যেমন ইচ্ছা বানিয়ে নিতে পারে। আমি আজকে আমার পছন্দ মতো কিছু ডিজাইনে বানিয়ে নেব, আর সেই কাজটি সহজ করার জন্য কিন্তু এই সাজগুলো আমি ব্যবহার করছি। তো এই যে সাজে করে বানাবো, পিঠাটা যেন তাড়াতাড়ি উঠে আসে, লেগে যেন না থাকে, সেজন্য কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে দুইটা পাশেই। মানে আমি এই সাজগুলো ব্যবহার করছি, এগুলোর আবার দুইটা পাশ। খুবই সুন্দর এই সাজগুলো, আসলে খুবই কাজের, আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তো সেজন্য ভালো মতো আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, একটু বেশি করে। সবগুলো সাঁচের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু পিঠাটা বানিয়ে নেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি সব কিছু নিয়ে। এবার শুধু বানিয়ে নিতে হবে। আমি বেশ খানিকটা খামির হাতে নিয়ে এভাবে করে একটু সুন্দর করে একটু ময়াম দিয়ে নিচ্ছি, বা একটু মানে সমান করে নিচ্ছি আর কি, যেন কোনো ফাটল না থাকে। তো এবার দেখুন একটা সাঁচ আমি এখান থেকে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে তারপর একটু চেপে চেপে দিচ্ছি যেন ডিজাইনটা ভালো মতো বসে। আসলে এই কাজগুলো দেখে বুঝে নিতে হবে, বলে কতটুকু বোঝাতে পারবো আমি জানি না। তো দেখুন উপর থেকে যে একটা সাজ, মানে সাঁচের যে বাকি অংশটা অপর প্রান্তটা, সেটা আমি উপর থেকে দিয়ে একটু আলতো করে চাপ দিয়ে দিয়েছি, যেন এই পাশ থেকেও ডিজাইনটা বেশ সুন্দরভাবে যেন বসে। তো দেখুন এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। আর একইভাবে সবগুলো পিঠাই আমি এখন বানিয়ে নেব। আর মানে জরুরি না যে এই সাজ দিয়ে বানিয়ে নিতে হবে, অন্য কোনো সাজে যে হবে না সেটা আমি বলছি। দেখুন এটা তোলার জন্য কিন্তু আমি একটা টুথপিক ব্যবহার করেছি, একটু খোঁচা দিয়েছি, একদম সুন্দর করে কিন্তু উঠে চলে এসেছে। আর তেল তো আগে থেকেই মাখিয়ে দিয়েছিলাম, তাই একটু সুন্দর হয়ে কিন্তু উঠে এসেছে।
তো এবার যেটা বলছিলাম যে এই সাজ দিয়ে যে শুধু বানাতে হবে সেরকম কোনো কিছু না। আপনি আপনার মনের ইচ্ছা মতো যে কোনো সাজে করে বানাতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ডিজাইনে বানিয়ে নিতে পারেন। রুটি বেলেও কিন্তু সুন্দর করে সুন্দর সুন্দর ডিজাইন করে নেওয়া যায়, তবে সবচেয়ে সহজ আমার কাছে মনে হয়েছে এই সাজ দিয়ে বানানোটাই। এটা একেবারে খুব সুন্দর একটা ডিজাইনও হচ্ছে, আর খুব তাড়াতাড়ি করে কিন্তু হয়েও যায়, আর দেখতেও আকর্ষণীয় লাগে। আর যে খাবার দেখতে সুন্দর সে খাবার কিন্তু খেতেও অসাধারণ লাগে। তো দেখুন আমি আরও একটা পিঠা এখানে বানিয়ে নিচ্ছি, মাছের ডিজাইন। এটা আবার আলতো করে চাপ দিয়ে তারপর বাড়তি অংশটা বাদ দিয়ে দিতে হয় আর কি। তারপর টুথপিক দিয়ে এভাবে করে একটু খোঁচা দিলেই কিন্তু উঠে চলে আসবে একদম সহজভাবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেল খুবই সহজে। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। একইভাবে সবগুলো পিঠাই এখন আমি বানিয়ে নেব। আমার কাছে এখানে 5টি ডিজাইনের নকশি যেই সাজগুলো সেগুলো আছে নকশা করা, তো 5টি ডিজাইনেই কিন্তু আমি আলাদা আলাদা করে বানিয়ে নিচ্ছি। দেখুন একইভাবে সবগুলো পিঠা এখন আমি বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা, মাশাআল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে মাত্র 3 কাপ পরিমাণে ময়দা দিয়ে। তো দেখুন এগুলোকে এখন ভেজে নিতে হবে প্রথমে, তো সেই জন্য চুলায় কিন্তু আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠাগুলোকে এখন ভেজে নিতে হবে, আর তেলটা কিন্তু ডুবো তেল হতে হবে অবশ্যই। ডুবো তেল না হলে কিন্তু পিঠার গায়ে দাগ লেগে যাবে, আর এটা ভাজার সময় একটু ফুলে কিন্তু উপর দিকে ভেসে আসে, তো সেজন্যও কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি অল্প অল্প করে এইগুলোকে ভেজে নেব এখন। আর খুব বেশি বাড়িয়ে দিয়ে যদি ভাজি দেখা যাবে উপর থেকে কালারটা ঠিকই চলে আসবে, তবে ভেতর থেকে কিন্তু ভাজা হবে না, যেহেতু পিঠাগুলো একটু মোটা মোটা মানে নকশি করার কারণে একটু মোটা মোটা করে কিন্তু বানিয়ে নিতে হয়েছে। তো সেই জন্য একটু ধীরে ধীরে ভাজলে ভেতর থেকেও কিন্তু ভাজা হবে আর কাঁচা থাকবে না। তো দেখুন বেশ অনেকবার করে কিন্তু উল্টে পাল্টে তারপরে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু ফুলে ওঠে আর বেশ খানিকটা জায়গা খালি হয়, তখন আমি আরও আবার দিয়ে দিয়েছি 2-1টা, তো দিয়ে একবারে করে ভেজে নিচ্ছি। তো সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। চুলা থেকে নামানোর পরেও কিন্তু কালারটা আসতে থাকবে বেশ কিছুক্ষণ, যেহেতু গরম থাকবে, তো গরম তেলে ভাজার ফলে কিন্তু একটু কালার চলে আসবে। তো এই জন্য এই পর্যায়ে আমি এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে এখানে। পিঠাগুলোকে ভেজানোর জন্য এখন দুধটা রেডি করে নিতে হবে, তো সেজন্য চুলায় একটা হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি 2.5 লিটার পরিমাণে দুধ। এর মধ্যে 1 টুকরো দিয়েছি দারুচিনি আর 3টি এলাচ, আর 3 আঙুল দিয়ে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে একটু লবণ না দিলে কিন্তু খাবারটা আসলে মিষ্টি হয়েও যেন হয় না, তো যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তো আমি একটু লবণ দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে দুধটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এবার আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনি চাইলে কিন্তু চিনি দিয়েও এটা করতে পারেন, আমি খেজুরের গুড় দিয়ে করছি, যেহেতু শীতকাল তাই খেজুরের গুড় দিয়ে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণে গুঁড়ো করে নেওয়া খেজুরের গুড় আমি এখানে দিয়ে দিলাম, আর দুধটা বলক আসার পরে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর এখানে গুড়টা দিতে হবে, নইলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে বা নষ্ট হয়ে যাবে। এরপর গুড়টা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো মতো একটু গলিয়ে নিচ্ছি। নেওয়ার পরে চুলার আঁচটাকে আবারও বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি দুধটাকে 5 মিনিটের জন্য জাল করে নেব। যে এলাচ আর দারুচিনি দিয়েছিলাম সেগুলো কিন্তু যতটুকু ফ্লেভার দেওয়ার দিয়ে দিয়েছে। এবার আমি এগুলোকে তুলে রাখছি, আর গুড় দেওয়ার পরে কিন্তু মানে গুড়টা গলে যাওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিট জাল করে নিয়েছি দুধটাকে। আর জাল করতে হবে না, এবার চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে আমি দুধটা নিচে নামিয়ে নিচ্ছি, কারণ পিঠাগুলো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে, তাই আমি নিচে নামিয়ে নিচ্ছি দুধটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এক এক করে এবার আমি ভাজা পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো তো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, তাই ঠান্ডা হয়ে গেছে, তবে দুধটা যেন ফুটন্ত গরম দুধ হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তবে চুলায় রেখে কিন্তু দেওয়া যাবে না, যে পিঠাটা দিয়ে আমি জাল করব 5 থেকে 10 মিনিট, সেটা কিন্তু হবে না, কারণ পিঠাগুলো কিন্তু তাহলে গলেই যাবে। তো সেই জন্য দুধটাকে ভালো মতো ফুটিয়ে চুলা থেকে নামিয়ে তারপরে সেই গরম দুধের মধ্যে এই ভেজে রাখা পিঠাগুলো সাজিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে। একটু সাজিয়ে দিচ্ছি, তার কারণ এই পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু আর নাড়াচাড়া করবো না, তাহলে আবার গলেও যেতে পারে। তো সেজন্য পিঠাগুলো দিয়ে আমি এভাবে করে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর হাতে যদি সময় থাকে তাহলে সারা রাতের জন্য এগুলোকে ভিজিয়ে রাখতে পারেন, খুব সুন্দর ফুলবে। আর যদি হাতে সময় না থাকে আমার মতো, তাহলে কিন্তু অবশ্যই 4 থেকে 5 ঘন্টার জন্য এগুলোকে ভিজিয়ে রাখতে হবেই। আমি এখানে 4 থেকে 5 ঘন্টার জন্য এই পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ সারা রাত রাখার মতো সময় এই মুহূর্তে আমার হাতে নেই। তো সেজন্য আমি 4 থেকে 5 ঘন্টা এগুলোকে ভিজিয়ে রেখে দেবো। তো ঢাকনাটাকে দিয়ে তারপর আমি এখন এগুলোকে ভেজার জন্য সময় দেব। তো ফিরে আসছি 4 থেকে 5 ঘন্টা পরে।
প্রায় 5 ঘন্টা পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো ভিজে একদম নরম তুলতুলে হয়ে গেছে আর অনেকটা করে বড়ও হয়ে গেছে, দেখাই যাচ্ছে যে অনেকটা মোটা হয়ে গেছে, মাশাআল্লাহ একদম নরম হয়ে গেছে, তবে ভেঙে যাবে না, তারপরেও একটু যত্ন সহকারে ধরতে হবে যেন ভেঙে না যেতে পারে। তো দেখুন আমি সার্ভ করে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এরই সাথে তৈরি করে দেওয়া হয়ে গেল মুখে লেগে থাকার মতো ভীষণ মজার পিঠা, জামাই আদুরি পিঠা বা নকশি পিঠা। দেখতে যতটা সুন্দর সত্যিই খেতেও অসাধারণ, বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। আর পিঠাগুলোর ভেতরে কেমন হয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি, বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার এবং লোভনীয় স্বাদের একটা পিঠার রেসিপি নিয়ে। দেখতে দেখতে কিন্তু শীত প্রায় চলেই এসেছে আর বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গেছে পিঠা খাওয়ার ধুম। আর আমিও চলে এসেছি ভীষণ মজার এই রেসিপিটি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো দুধ পুলি পিঠা। আর এই পিঠাটা খেতে অসাধারণ এবং নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আমি আজকে যেভাবে এটা বানিয়ে দেখিয়েছি এভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট হবে, পিঠাটাও শক্ত হবে না, আর যে দুধের শিরাটা ওইটাও কিন্তু কেটে ছানা পড়ে যাবে না। তো চলুন এটা আজকে কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণে ময়দা। আজকে আমি চালের গুঁড়া আর ময়দার সমন্বয়ে এই পিঠাটা বানাবো একদম পারফেক্টভাবে। তো একসাথে একটু মিলিয়ে রাখছি কাজটা সহজ হওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি আধা চা চামচ পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণে গলিয়ে নেওয়া ঘি। আপনি চাইলে কিন্তু ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন, তবে সয়াবিন তেলটা দেওয়ার দরকার নেই। তো দেখুন চুলায় যখন পানিটা একদম টকবগিয়ে ফুটছে তখন একটু কমিয়ে দিলাম চুলার আঁচটা, কমিয়ে দিয়ে তারপর আমি সেই যে মিশিয়ে রেখেছিলাম চালের গুঁড়ো আর ময়দা সেটা আমি এখানে দিয়ে দিলাম। একসাথে মিশিয়ে রাখার কারণ হয়েছে যে এখানে যে আমি তাড়াতাড়ি করে দেবো ততক্ষণে কিন্তু মানে চালের গুঁড়াটা যদি আমি দেই পানিটা কিন্তু টেনে যাবে, ময়দা দিতে দিতে কিন্তু পানিই থাকবে না, এই জন্য একসাথে আগে থেকে আমি মিশিয়ে রেখেছিলাম। তো দেখুন নাড়াচাড়া করে একটা কাই বানিয়ে নিয়েছি এখানে আমি পারফেক্টভাবে। তো এবার এটাকে নামিয়ে আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে একটু দিয়ে দিয়েছি ছড়িয়ে, যেন সামান্য একটু ঠান্ডা হতে পারে। খুব বেশি ঠান্ডা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে, পিঠাটাও শক্ত হয়ে যাবে। তো একটু ঠান্ডা করে নিয়েছি, হাতে সয় এমন গরম আছে এখনো। তো সেই অবস্থাতে আমি এটাকে ভালো মতো মাখিয়ে একটা কাই বানিয়ে নিচ্ছি বা একটা খামির বানিয়ে নিচ্ছি। দেখুন গরম থাকা অবস্থাতে মাখিয়ে নিলে যেটা হবে যে একেবারে নরম তুলতুলে হবে এবং পরবর্তী সময় সেটা কিন্তু আর শক্ত হয়ে যাবে না। তো দেখুন একদম নরম করে একটা বানিয়ে নিয়েছি আমি এখানে। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিতে হবে, বাতাস যেন না লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তো এদিকে আমি খেজুরের গুড় নিয়েছি, এটা দিয়ে এখন আমি পুর বানিয়ে নেব। তো যে এরকম একটা চাকা নিয়েছি, এটাকে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, এতে করে কাজটা একটু সহজ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া। আপনি চালের গুঁড়ার পরিবর্তে এখানে সুজিও ব্যবহার করতে পারেন। তো একটু শুকনো খোলায় আমি 1 মিনিটের মতো একটু টেলে নিয়েছি, চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে। তো টেলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে খেজুরের গুড়, এই যে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণে কোরানো নারকেল। এবার আমি একসাথে এগুলোকে নাড়াচাড়া করব এবং নাড়াচাড়া করতে করতে কিন্তু এই পুরটা বানিয়ে নিতে হবে এবং 1 ফোঁটা পানিও কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর আমি এই কাজটি করছি, যেন এই যে গুড় দিয়েছি এটা ভালো মতো গলে গিয়ে যেন পানি বের হতে পারে, আর সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। তো দেখুন গলতে কিন্তু শুরু করে দিয়েছে। তো এই যে গলেও গেছে, এবার যেটা করব যে একটু নাড়াচাড়া করতে হবে একটুখানি টাইট করার জন্য, তবে খুব বেশি টাইট করা যাবে না, যে এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে যাবে আর কটকটা হয়ে যাবে কটকটির মতো। তো সেজন্য এখনই আমি নামিয়ে রাখছি। আর এদিকে আমাদের যে খামিরটা সেটাকে একটু রোলের মতো লম্বা করে নিয়েছি, কারণ কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে। তো আমি মোট 5টি ভাগে এখানে ভাগ করে নিয়েছি, মানে 5টি রুটি বেলে তারপরে আমি এই পিঠার জন্য কেটে নেব। তো 5 ভাগে ভাগ করে নিয়ে আমি 4টি ভাগ তুলে রাখছি, অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর করতে হবে এই কাজটি। আর এইখানে যেই একটা খামির রেখেছি বা একটা লেচি রেখেছি আমি, সেটাকে আরও একটু ভালো মতো মথে নিচ্ছি। যত ভালো করে আমি মথে নেব রুটিটাও তত ভালো হবে, আর পিঠাটাও কিন্তু একেবারে ফেটে যাবে না আর সুন্দর থাকবে। তো সেজন্য আরও একবার সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপর একটা প্যারা বানিয়ে নিলাম আমি এখানে। এবার এখানে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। আর রুটিটা হবে খুব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না, নর্মাল আমরা রুটি খাওয়ার জন্য যে রুটিটা বেলি ওরকমই হবে, তার থেকে বেশি মোটাও দরকার নেই আবার চিকনও বা পাতলাও দরকার নেই। তো দেখুন একটা রুটি আমি বেশ বড় করে বেলে নিয়েছি,
ওই খামিরটা দিয়ে যতটুকু হয়েছে আর কি বেলে নিয়েছি। তো এবার এখানে একটা কুকি কাটা নিয়েছি, এটা দিয়ে আজকে আমি পিঠাটা বানাবো। আপনি চাইলে এই যে সমান অংশ এটা দিয়েও কিন্তু কাটতে পারেন বা যে কোনো গোল কিছু দিয়ে আপনি কেটে নিতে পারেন, তবে আমি এই যে ডিজাইনের যে একটা অংশ ওই অংশটা দিয়ে কেটে নিচ্ছি। এর ফলে কিন্তু পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। তো দেখেন যে এরকম হচ্ছে, ছোট ছোট রুটিগুলো যে এরকম হচ্ছে। আর এই পিঠাটা কিন্তু যে যেমন ইচ্ছা বানাতে পারেন, তবে মূলত এই যে দুধ পুলি পিঠা এটা কিন্তু খুব বেশি ছোট ছোট করে বানানো হয়, বেশ সুন্দর লাগে দেখতে। তো আমি সেটাই করব, একেবারে ছোট ছোট করে বানাবো আজকে। এই যে অবশিষ্ট অংশ এটা আমি তুলে রাখলাম, এটা দিয়ে রুটি বেলে আবার পিঠাটা বানিয়ে নেওয়া যাবে। আর যে এরকম করে রুটিগুলো বানিয়ে নিতে হবে। তো বেশ কয়েকটা আমি বানিয়ে একটু এক সাইডে রেখে দেবো। তো রেখে দিয়ে আমি এখানে একটা আঠা বানিয়ে নেব এখন, যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে নিয়েছি ময়দা। এরপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটা স্যালারি বানিয়ে নিয়েছি এখানে। আর এই স্যালারিটা কিন্তু আঠার কাজ করবে। তো দেখুন অনেক ঘন করে কিন্তু এটা বানাতে হবে, পাতলা করে বানালে কিন্তু আঠার কাজ করবে না। তো আমি একটু ঘন করে এটা বানিয়ে নিলাম, একটা পাশে রেখে দিচ্ছি। আর সেই যে আমরা পুর বানিয়ে নিয়েছি নারকেল আর গুড় দিয়ে, সেটাও এখানে নিয়ে নিলাম। তো এবার আমি দেখাচ্ছি পিঠাটা আমি কিভাবে বানাবো। ছোট্ট রুটি, একদম সুন্দর মাশাআল্লাহ, খুব কিউট কিউট লাগছে দেখতে। তো একটা রুটি নিয়ে তারপর মাঝখানে আমি একেবারেই সামান্য পরিমাণে একটু পুর দিচ্ছি, কারণ বেশি দিলে কিন্তু ফেটে বের হয়ে যায়। আর ওই যে যেই ডিজাইনটা বা আমরা আটকাবো যে মুখটা, ওইটা কিন্তু আর আটকে থাকবে না, একদম নরম হয়ে যাবে মাথাটা। তো সেজন্য আমি মাঝখানে সামান্য পরিমাণ দিয়ে তারপরে যে স্যালারি নিয়েছিলাম বানিয়েছিলাম যেটা আঠাটা, ওইটা আমি চারপাশে ভালো মতো লাগিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন এভাবে করে একটু আটকে একটু চেপে দিলেই কিন্তু হবে, আর বেশি কিছু করার দরকার নেই। এটা কিন্তু মাশাআল্লাহ আর খুলে আসবে না, এই জন্যই কিন্তু আমি আঠাটা এখানে বানিয়েছি। পিঠাটা যেহেতু একেবারেই ছোট, তাই কাঁটা চামচ দিয়ে যে মুখটা আটকে দেবো সেটা করতে গেলেও কিন্তু ছিঁড়ে যাবে বা কেটে যাবে, অথবা মুখটা মুড়ে দিতে গেলে কিন্তু সেটাও একদম ভালো হবে না। তো সেজন্য এইভাবে আমি যেটা করেছি, ডিজাইনটা দিয়ে কেটেছি এবং এইভাবে স্যালারি দিয়ে আটকে দিলাম। মাশাআল্লাহ আর একটাও খুলবে না, দেখবেন কত সুন্দর থাকে। আমি আরও একটা বানিয়ে তারপর দেখাচ্ছি। ভেতরের পুরটা কিন্তু একেবারেই সামান্য একটু দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকারও নেই, যেহেতু পিঠাটা ছোট তাই সামান্য একটু দিয়ে কিন্তু হয়ে যায়। তো আমি আঠাটা দিয়ে তারপর এভাবে করে একটু চেপে ভালো মতো একটু চেপে দিতে হবে এই আর কি। তো দেখুন এভাবে একটু চেপে তারপর আমি আটকে দিচ্ছি। আর এই একইভাবে আমি এখন সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতগুলো পিঠা হয়েছে, আরও আছে দেখাচ্ছি। আমি মাত্র 1 কাপ পরিমাণে চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণে ময়দা দিয়েছিলাম, তাতে করে দেখুন মাশাআল্লাহ কতগুলো পিঠা হয়ে গেছে। তো এবার এগুলোকে রান্না করে নিতে হবে। আর দেখুন যে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম ছোট ছোট। তো এবার আমি রান্না করে নেব, সেজন্য চুলায় একটা ডিপ প্যানে আমি দুধ দিয়ে দিয়েছি এখানে 1.5 লিটার পরিমাণে। তো 1.5 লিটার পরিমাণে দুধ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টা এলাচ আর 1 টুকরো দারুচিনি। এবার নেড়েচেড়ে একটুখানি বলক আসতে দেবো, কারণ বলক না আসার আগে যদি আমি গুড়টা এখানে দিয়ে দিই ফেটে যাবে, মানে দুধটা ফেটে যাবে। এই জন্য বলক আসার পরে চুলা আঁচটা কমিয়ে দিয়ে তারপর আমি এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুড়। মিষ্টির পরিমাণটা আপনি আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি 1 কাপ পরিমাণে দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে যখন গুড়টা একটু গলে গেছে তখন চুলার আঁচটা কিন্তু আবারও মিডিয়ামে করে দিয়েছি এবং দুধটা ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি পিঠাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই ফুটন্ত দুধের মধ্যে কিন্তু পিঠাগুলোকে এখানে ছাড়তে হবে। যদি কমিয়ে দিয়ে তাহলে ছাড়েন, দেখা যাবে যে পিঠাগুলো একদম মুখটা খুলেও যেতে পারে। এই জন্য একদম টকবগিয়ে ফুটছে এমন অবস্থাতেই কিন্তু দিতে হবে। এগুলো কিন্তু ছোট ছোট টিপস, এগুলো ফলো করলে একদম পারফেক্ট হবে। 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণে ময়দা দিয়েছি, তাতে করে কিন্তু মাশাআল্লাহ 50টা পিঠা হয়েছে মাশাআল্লাহ। তো দেখুন আমি পিঠাগুলো এখানে এক এক করে দিয়ে দিয়েছি, তবে 50টা পিঠা এখানে দিতে কিন্তু একটু সময় লেগেছে, তবে সেটা পুরোটা তো আর দেখানো সম্ভব না, আমি একটা একটা করে দিয়েছি। তো একটু টেনে তারপর দেখালাম, বেশ কয়েকটা পিঠা দিয়ে তারপর আমি দেখিয়ে দিচ্ছি। একটু সাবধানে ছাড়তে হবে, দুধটা যেহেতু খুব বেশি গরম তাই একটু সাবধানে আমি পিঠাগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো নিচে চলে গেছে, তবে যখন দুধটায় বলক চলে আসবে সবগুলো পিঠা কিন্তু ভেসে উপর দিকে চলে আসবে। তো দেখুন আমি আলতো হাতে একটুখানি শুধু নাড়াচাড়া করে দিলাম যেন নিচে আবার বসে না যায়। তো দেখুন উপরে কিন্তু চলে এসেছে পিঠাগুলো আর দুধটাও ভালো মতো ফুটে উঠেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করতে হবে মিডিয়াম টু লো হিটে। তো এই 10 মিনিটে কিন্তু পিঠাগুলো মাশাআল্লাহ একদম সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর যে দুধটা ছিল এখানে সেটাও কিন্তু ঘন হয়ে অনেকটা কমে গেছে, দেখুন কমে গিয়ে কিন্তু ঘন হয়ে গেছে। তো এই অবস্থাতে কিন্তু আমাদের পিঠাটা একদম রেডি। তো এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে। দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর একটি পিঠাও কিন্তু ভেঙে যায়নি, অথবা একটি পিঠার মুখও কিন্তু খুলে আসেনি। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, এটা নামিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। আর এটা হচ্ছে এমন একটি পিঠা যে গরম থাকা অবস্থাতে একরকম মজা লাগে, আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অন্যরকম। তবে দুইটার টেস্টই কিন্তু একদম অসাধারণ লাগে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে, এটা গুড়ের জন্য হয়েছে এই কালারটা, আর কতটা লোভনীয় মাশাআল্লাহ।
আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি পিঠাটা বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আর যেমনটা বললাম যে একবার খেলে এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবেন না। বানিয়ে খেয়ে দেখবেন, যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন, সবাই কিন্তু ভালোবেসেই খাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।